বিক্ষেপণ, ঠিক আছে। এইটা ভূমি, ঠিক আছে, মাটি একদম, ঠিক আছে। মাটি বলতে এখানে ধর ঘর আছে, ঠিক আছে। ঘরটা অনেক লম্বা হয়ে গেল, দুতলা ওঠে। মাটিটাকে তুলে দিলাম উপরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। আর এটা সূর্য না, আমাদের গাছটা ইম্পর্টেন্ট নয়, ভালো করে শুন। বায়ুমণ্ডলে ধূলিকণা থাকবে, বায়ুমণ্ডলে ধূলিকণা থাকবে, গ্যাস থাকবে। তো আমরা যে কোনো একটা কণাকে ধরলাম, বায়ুমণ্ডলে কোনো ধূলিকণা হতে পারে বা কোনো গ্যাসের কণা হতে পারে। যদি সূর্যের আলো তরঙ্গের আকারে আসবে, সোজাই আসে, কিন্তু তরঙ্গের আকার তো। আলো এক প্রকারের কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তরঙ্গ এরকম ভাবে যায় না, তরঙ্গ, ঠিক আছে। তাহলে দেখ কোনো তরঙ্গ, হ্যাঁ আলো সবসময় সোজা পথে চলে, পথটা তো সোজা চলছে, আলো এক প্রকারের তরঙ্গ, ঠিক আছে। শুন শুন, যদি অদ্ভুত কারো প্রশ্ন থাকে তাহলে একটু পরে করবি। আমি ধর কোনো একটার পর একটা সিকোয়েন্স থাকে, তো এটার পর এইটা বুঝাবো, এটার পর এইটা বুঝাবো। হ্যাঁ, কারো যদি প্রশ্ন থাকে শেষে জিজ্ঞেস করবি, ঠিক আছে। তাহলে শুন, সূর্যের আলো প্রথমে এই কোণাটাতে পড়লো, কোণাটা প্রথমে সূর্যের যতটা শক্তি আসছে সেই শক্তিটাকে প্রথমে গ্রহণ করবে, ঠিক আছে। বায়ুমণ্ডলের এই ধূলিকণাটা কি করবে, সূর্যের থেকে যে শক্তিটা আসছে তরঙ্গের আকারে সেই শক্তিটাকে প্রথমে কি করবে, গ্রহণ করবে। নি গ্রহণ করার পর না, এই যখন অনেক এনার্জি পাই যাবে তখন এই কাঁপতে শুরু করবে, ভাইব্রেট হবে, কম্পন হবে। আর এই কম্পন হইতে হইতে না এই তার চারিদিকে এই শক্তিটা এরকমভাবে তরঙ্গের আকার ছড়িয়ে দেবে চারিদিকে। কি বললাম তাহলে, প্রথম দিকে ঘটনা শুনে একবার। সূর্যের থেকে যে তরঙ্গের আকারে যে শক্তিটা আসছে সেই শক্তিটা প্রথমে এটি কি করবে, গ্রহণ করবে, প্রথমে গ্রহণ করবে, নিয়ে পরে গ্রহণ করার পর চারিদিকে ছড়িয়ে দিবে শক্তিটাকে, আলোর আকারে ছড়াবে, তাই তো। তাহলে কি বললাম আরেকবার শুন, সূর্য থেকে তরঙ্গের আকারে যে শক্তিটা আসছে সেই শক্তিটাকে প্রথমে কি করবে, গ্রহণ করবে, নি গ্রহণ করার পর চারিদিকে আলোটাকে ছড়িয়ে দিবে। এই ঘটনাটাকে আলোর বিক্ষেপণ বলে। আলোর বিচ্ছুরণ পড়েছিলাম আমরা, সেই সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে 7টা আলোতে ভাঙে যায়, এই ঘটনাটা কি বলে, আলোর বিচ্ছুরণ। আর বিক্ষেপণ কোনটা, বিক্ষেপণ হচ্ছে বায়ুমণ্ডলের কোনো ধূলিকণা হতে পারে, গ্যাস হতে পারে, সেটা কি করে সূর্য থেকে যে শক্তিটা আসছে সেই শক্তিটাকে কি করে প্রথমে গ্রহণ করে, নিয়ে গ্রহণ করার পর চারিদিকে ছড়াই দেয়। এই চারিদিকে ছড়াই দেওয়ার ঘটনাটাকে বলা হয় বিক্ষেপণ। আলোটাকে 7টা আলোতে ভাঙি দেওয়ার ঘটনাটাকে বলা হয় বিচ্ছুরণ, আর আলোটাকে চারিদিকে ছড়াই দেওয়ার ঘটনাটাকে বলা হয় বিক্ষেপণ। বুঝতে পেরেছিস? দেখ কি লেখা আছে, সবাইকে দেখ। আলোর, শুনবি, সূর্য থেকে আসা আলোকে কোনো ধূলিকণা বা গ্যাসের অণু, ঠিক আছে, প্রথমে ওই শক্তি শোষণ করে নিয়ে ওই শক্তিকে তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে দেয়, এই ঘটনাটাকে আলোর বিক্ষেপণ বলে। বুঝতে পারলে কি? প্রথম মূল কথা হচ্ছে সূর্য থেকে যে শক্তিটা আসছে সেই শক্তিটা প্রথমে কি করে, গ্রহণ করে, গ্রহণ করার পর চারিদিকে ছড়িয়ে দেয়। সূর্য থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে সেটা ক্ষুদ্র তরঙ্গের হবে না, তরঙ্গ দৈর্ঘ্যের হবে না বড় তরঙ্গ দৈর্ঘ্যের হবে? বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসে, ঠিক আছে। আর যেটা ছড়াই দিচ্ছে সেটা একটু কম তরঙ্গ দৈর্ঘ্যের হবে। সূর্য থেকে যে শক্তিটা আসছে যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে। বিক্ষেপণ বুঝতে পেরেছিস? পড়ে দেখবি তো, পড়ে দেখ একবার, পড়ে দেখ। এই যে আলোটা ছড়াচ্ছে এই ঘটনাটাকে তো বিক্ষেপণ বলে, এই ঘটনাটা কি বলা হয়, বিক্ষেপণ। আর যে আলোটা ছড়াচ্ছে ওই আলোটাকে বলবো বিক্ষেপিত আলো। এই আলোটাকে কি বলবো, বিক্ষেপিত আলো। কি বললাম ভালো করে শুন, সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেই রশ্মিটা প্রথমে শোষণ করবে, শোষণ করার পর চারিদিকে ছড়িয়ে দিবে, এই ঘটনাটা কি বলা হয়, বিক্ষেপণ। আর যে আলোটা ছড়াচ্ছে সেই আলোটাকে বলবো বিক্ষেপিত আলো, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এই যে সূর্য থেকে আলোক রশ্মিটা আসছে সেই আলোক রশ্মিটা প্রথমেই কি করবে, গ্রহণ করবে, গ্রহণ করার পর চারিদিকে ছড়িয়ে দিবে, এই ঘটনাটাকে বলা হয় বিক্ষেপণ। আর এই যে আলোটা ছড়াচ্ছে এই ছড়ানো আলোটাকে বলবো বিক্ষেপিত আলো, আলোটাকে বলবো বিক্ষেপিত আলো।
দেখ বিক্ষেপিত আলো, আলোর তীব্রতা আছে, তীব্রতা মানে দেখ তীব্রতা বোঝাতে গেলে আমরা বলতে পারি এরকম লো ভোল্টেজ হাই ভোল্টেজে ধর, যেমন লো ভোল্টেজে দেখবি পাওয়ার কম থাকে না আলোটা, আর হাই ভোল্টেজে পাওয়ারটা বেশি থাকে, ওইটাই হচ্ছে তীব্রতা। তীব্রতা জিনিসটা বুঝতে পেরেছিস? আলো তীব্রতা জিনিসটা, লো ভোল্টেজ যেমন পাওয়ারটা লো থাকে, কম কম আলোতে জ্বলে, আর যদি হাই ভোল্টেজ থাকে তখন ভালোভাবে জ্বলে, ওই জিনিসটা হচ্ছে তীব্রতা। তরঙ্গ দৈর্ঘ্য তো জানিস ল্যামডা দিয়ে লেখা হয়, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দি। এই বিক্ষেপিত আলোর তীব্রতা, তীব্রতা ভালো করে শুনবে, আলোর তীব্রতা, এই তীব্রতাকে আই দিয়ে লেখা হয়, তীব্রতাকে ইন্টেন্সিটি আই দিয়ে লেখা হয়, হ্যাঁ ঠিক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে লেখা হয়? ল্যামডা দিয়ে, ঠিক আছে। একটা সম্পর্ক আছে, সম্পর্কটা দেখ, আই ভেরিজার 1/λ⁴, শুধু এইটুকু মনে রাখ তাহলে হয়ে যাবে। যদি প্রশ্ন আসে যে তীব্রতা আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লিখো, কার কার? তীব্রতা আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, তাহলে এই এই সূত্রটাই হবে কিনা? এবারে এই সূত্রটা লেখাটা নিয়মটা দেখ, আই, আই কি বটে? পুরা লিখতে হবে, বিক্ষেপিত আলোর তীব্রতা, আই, আই কি বটে? বিক্ষেপিত আলোর, আর ল্যামডা কি বটে? আলোটার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কি বটে? তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের ঘাত কত? উপরেরটাকে পাওয়ার বলে না, পাওয়ার, আর বাংলাতে কি বলে? ঘাত। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কত ঘাত? মানে চতুর্থ ঘাত, চতুর্থ ঘাতের সমানুপাতি না ব্যস্তানুপাতি? ব্যস্তানুপাতি। তাহলে কি লিখবো দেখ, আই, আই, আই মানে কি বটে? বিক্ষেপিত আলোর তীব্রতা, ওই আলোটার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতি। এই সূত্রটা বিজ্ঞানী লর্ড রেলে পরীক্ষা করেছিল, ও দিয়েছিল, সেই জন্যে ওর নাম অনুসারে এটাকে বলা হয় রেলে সূত্র বা রেলের বিক্ষেপণ সূত্র। রেলের সূত্র বলতে পারে রেলের বিক্ষেপণ সংক্রান্ত সূত্র, কেননা বিক্ষেপণ নিয়েই তো দিয়েছে। তাহলে কেউ মুখস্থ করেন না, এই ইয়ার দেখিন না, লাইনটা দেখিন, এইটা শুধু মনে রাখবো আমরা, আই ভেরিজার 1/λ⁴, আই ভেরিজার 1/λ⁴। আইটি কি বটে? বিক্ষেপিত আলোর তীব্রতা, ওই আলোটার কি বটে? ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্যের কত ঘাত? সমানুপাতি না ব্যস্তানুপাতি? ব্যস্তানুপাতি। ব্যস্তানুপাতি মানে কি, এইটা যদি বাড়ে এটা কমবে, এইটা যদি কমে ব্যস্ত সম্পর্ক, উল্টা উল্টা সম্পর্ক, ঠিক আছে। তাহলে কি লিখব? বিক্ষেপিত আলোর তীব্রতা, ওই আলোর কি বটে? এটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতি। এই হচ্ছে লর্ড রেলের সূত্র। আমি কি অন্য বললাম? ওই আলোর, ওই আলোর, হ্যাঁ ওই আলোরই লেখা আছে, ওই আলোর লেখা আছে, নাহলে সংশ্লিষ্ট আলোর লেখা আছে। আছে, পড়ে দেখ। তার, তার মানে ওই আলোর লয়, ধন্যবাদ। আই, আই মানে কি বটে? আই মানে বিক্ষেপিত আলোর তীব্রতা, আর ল্যামডা কি বটে? ওই আলোটারে, ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতি। যদি প্রশ্ন আসে রেলের সূত্রটা লিখো, লিখবি এটাই, প্রথমে লেখাটা লিখবি, তারপরে এটা লিখবি, ঠিক আছে। আর লেখার পর না লিখে দিবি আইটা কি বটে? বিক্ষেপিত আলোর তীব্রতা, ল্যামডাটা কি বটে? ওই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য। ফুল নাম্বার পাইতে গেলে পরিচয় দিতে হবে, বুঝতে পেরেছিস? কি প্রশ্ন দিতে পারে? রেলের সূত্র দিতে পারে, রেলের দিল নাই, শুধু বললো বিক্ষেপণ সূত্রটি লিখো, এটাই হবে। যদি বলে তীব্রতা আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কিত সূত্রটি লিখো, এটাই হবে। হ্যাঁ হ্যাঁ, আলো তীব্রতা আর তরঙ্গ দৈর্ঘ্য এটা সংক্রান্ত সূত্রটি লিখো, এইটাই উত্তর হবে, কোনো অসুবিধা নেই তো এতদূর পর্যন্ত। এটা মুছে দিচ্ছি। আমরা আগের দিন পড়েছিলাম, যখন প্রিজম পড়েছিলাম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? লালের হচ্ছে 8000 অ্যাংস্ট্রম, বেগুনির কত? দেখ বেনিয়া সহকলা তো,
এইদিকে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, তারপরে তারপরে লাল। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি যত উপর দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে দেখ না। বেগুনির কত, বেগুনির কত আর লালের, তাহলে উপর দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? এটা তো কমন সেন্স একদম, উপর দিকে গেলে বাড়ছে। এইবারে বল, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি না বেগুনির বেশি? কার বেশি? লালের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তাই তো? লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে ছড়িয়ে পড়া আলোর তীব্রতাটা কম হবে না বেশি হবে? কম হবে। বল বুঝতে পারিস কিনা? আরেকবার বলছি শুন, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম? তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে এই বিক্ষেপিত আলোর তীব্রতাটা কম হবে, মানে ছড়িয়ে পড়ার আলোটা কম হবে। তার মানে লাল আলোটা কম ছড়াবে, কম ছড়াবে। আর কম ছড়াই বলেই বিপদ সংকেত হিসাবে কোন আলো ব্যবহার করা হয়? লাল আলো ব্যবহার করা হয়। বুঝতে পেরেছিস? প্রশ্ন পড়বে, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? যদি কম ছড়ায় তবেই না দূর থেকে দেখা যাবে। যদি ছড়েই যায় তাহলে তো দূর থেকে দেখা যাবে না বেশি একটা, ছড়াই কম বলেই তো। ঠিক আছে, দেখ লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম? বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে আইটা কম হবে। আইটা কি বটে? বিক্ষেপিত আলো তীব্রতা। বিক্ষেপিত মানেই তো ছড়িয়ে পড়া আলো, ছড়িয়ে পড়া আলো তীব্রতা কম হবে, মানে ছড়াই কম পড়বে। লাল আলো ছড়াই কম পড়ে, আর কম পড়ে বলেই তো দূর থেকে দেখা যায়। ছড়াই কম পড়ে বলেই দূর থেকে দেখা যায়। সেই জন্য ভালো শুন, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়। সূর্য উদয় আর সূর্য অস্তের সময়ও তো লাল দেখায়, সেই জন্যেই লাল দেখায়, অন্য রঙগুলো দেখায় না। বলবি সূর্যের মধ্যে তো 7টা রঙে আছে, তাহলে ডুবার সময় তো লাল দেখায়। কেন দেখায়? কেননা লাল আলোটা ছড়াই কম পড়ে, আর ছড়াই কম পড়ে বলে দূর থেকে দেখা যায়। পড়ি পরে দেখ বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন, এটা পড়ে দেখ। বেগুনির কত? 4000। বেগুনির পর কে আছে? নীল। ঠিক আছে, তার মানে বেগুনি সব থেকে কম। বেগুনির কত? আর লালের কত? 8000। তার মানে 4000, তারপর বাড়ি বাড়ি যাবে 4800, 5000, এরকমভাবে বাড়ি বাড়ি যাবে। তরঙ্গ দৈর্ঘ্য সীমাটা বললাম যে রে 4000 থেকে 8000। না 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 না, শুন শুন, একটা কনসেপ্ট বুঝাতে বুঝাতে গেদি ডিস্টার্ব করতে ইচ্ছিস তোরা। কোয়েশ্চেন জিজ্ঞেস করবি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবি, একটা একটা ফ্লোতে যখন চলছে তখন চলতে দিবি, কেননা অনেক জিনিস বাদ জড়িয়ে যায়। শুন, বেগুনির বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম না লালের তরঙ্গ দৈর্ঘ্য কম? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে বেগুনির যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে বিক্ষেপণ বেশি হবে, বিক্ষেপণ বেশি হবে। তাহলে আকাশকে বেগুনি রঙের দেখানোর দরকার, আকাশকে বেগুনি রেখা দেখানোর দরকার ছিল, কিন্তু বেগুনি কি দেখতে পাই আমরা আকাশকে? বেগুনি রংটা আমাদের চোখে এতটা সংবেদনশীল নয়, আমাদের চোখ বেগুনি রংটা এতটা ধরতে পারে না। ঠিক আছে, বেগুনির পর কে আছে? নীল। তাহলে বেগুনির পর সব দিকে তরঙ্গ দৈর্ঘ্য কম না বেশি নীলের? বেগুনির থেকে বেশি, কিন্তু বেগুনি বাদ দিয়ে নীলের কম। তাহলে বেগুনির পর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার হবে? কি বললাম বুঝতে পারছিস কি? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে ছড়িয়ে পড়াটা কি হবে? বেশি হবে। তাহলে বেগুনিটা বেশি ছড়িয়ে পড়বে। তার মানে দেখতে পাওয়া দরকার ছিল বেগুনি, কিন্তু আমরা বেগুনিটা দেখতে পাই না, কেননা বেগুনিটা আমাদের চোখে এতটা সংবেদনশীল নয়। বেগুনির পর কম কার তরঙ্গ দৈর্ঘ্য? তাহলে নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে ছড়িয়ে পড়াটা কি হবে? বেশি হবে। সেই জন্য আমরা আকাশকে নীল রঙের দেখতে পাই। প্রশ্ন পড়ে আকাশকে নীল দেখায় কেন? কি লিখবি শুন, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে ছড়িয়ে পড়াটা কি হবে? বেশি হবে। তাহলে বেগুনি দেখার দরকার ছিল, কিন্তু বেগুনি রংটা আমাদের চোখে এতটা সংবেদনশীল নয়, সংবেদনশীল ধরতে পারে না আমাদের চোখে। ঠিক আছে, তাহলে বেগুনির পর কার সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম? নীল। তাহলে যেহেতু নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে নীলটা ছড়াই বেশি পড়বে। বেগুনির পর কে ছড়াবে বেশি? নীল।
বেগুনি সব থেকে কম, কিন্তু বেগুনিটা তো আমাদের চোখে সংবেদনশীল নয়। তাহলে বেগুনির পর কম কার? নীলের। তাহলে নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে ছড়িয়ে পড়াটা বেশি হবে, সেই জন্য আমরা নীল রঙের দেখতে পাই। এই বছর প্রশ্ন দিয়েছে দিনের আকাশকে নীল দেখায় কেন? চিত্র সহ ব্যাখ্যা দাও। এবারে ছিলা কি পেন্সিল নিয়ে যাবে, রং পেন্সিল, তুলি নিয়ে যাবে, স্কেচ পেন নিয়ে যাবে রং করার জন্যে? কোনো বছর পড়া নাই দিনের আকাশকে নীল দেখে কেন। এবার ব্যাপার হচ্ছে ছবি যদি পড়ায় ভালো করে শুন, কি ছবি লিখতে হইতে, এ সূর্য, ঠিক আছে, ধূলিকণা, সূর্য থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে সেটা প্রথমে কি করবে, কি গ্রহণ করবে, নি গ্রহণ করার পর কোন চারদিকে ছড়িয়ে দিবে আলোটা। কি রঙে দেখতে পাচ্ছি আকাশকে? এই রংটা সবুজ, দিনের আকাশকে সবুজ দেখতে পাই আমরা, নীল দেখতে পাই, তার মানে নিশ্চয়ই নীল রংটাই ছড়াচ্ছি, বেগুনিটা ছড়াচ্ছে বেশি। এরকম ভাবে ছবিটা লিখতে হবে, তাছাড়া ছবি কি লিখবে? দিনের আকাশকে নীল দেখায় কেন? হ্যাঁ, তাছাড়া নীল আকাশ কে ক্যাচ পেন লিয়ে গেছে পরীক্ষার সময়, এরকম হয় থোড়ি। দিনের আকাশকে না নিয়ে আকাশটা ছবি লিখি পরে নীল নাকি? না, এরকম হবে নাই, ওইটা কোনো তাহলে ছবি আকার বটে, কি ভৌত বিজ্ঞান বটে, বড় বুদ্ধি। এরকম লিখতে হবে, সূর্য থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে সেটি শোষণ করে, শোষণ করার পর কি করে দেয়? বিক্ষেপণের জন্যই না আকাশকে নীল দেখায়। কিসের জন্য আকাশকে নীল দেখায়? বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিফলন, বিক্ষেপণ। তাহলে বিক্ষেপণের ঘটনাটাই আমরা দেখাইছি। তাহলে দিনের আকাশকে নীল দেখায় কেন? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় ছড়িয়ে পড়া কি হবে? তাহলে বেগুনি দেখতে পাওয়া দরকার ছিল, কিন্তু বেগুনি রংটা আমাদের চোখে সংবেদনশীল নয়। বেগুনির পর কম কার? নীল। তাহলে নীলটা সেই জন্য ছড়াই বেশি পড়ে, নীলটা আমরা দেখতে পাই। বুঝতে পারছিস? পড়ে দেখ, পৃথিবীর আকাশকে নীল দেখায় কেন বললাম আমরা? পৃথিবীর আকাশকে নীল দেখায় কিসের জন্য? বিচ্ছুরণ, বিক্ষেপণ, বিক্ষেপণের জন্য। আর বিক্ষেপণ কি জন্য হয়? বিক্ষেপণ কি জন্য হয়? কি কি থাকা দরকার? সূর্যের আলো থাকা দরকার, বা যে কোনো আলো থাকা দরকার। আর কি থাকা দরকার? বায়ুমণ্ডলে ধূলিকণা বা গ্যাস, ওইটাই তো এখানকে আসে, নিবরে এটা চারিদিকে কি করে ছোট, এই ঘটনাটাকে তো বিক্ষেপণ বলে। শুন রে, শুন মন দি, এই ঘটনাটাকে বিক্ষেপণ বলে কি না? এই ঘটনাটাকে বিক্ষেপণ বলে। চাঁদে বায়ুমণ্ডল আছে? চাঁদে বায়ুমণ্ডল, তার মানে বায়ুর কোনো গ্যাস নাই, কোনো গ্যাস নাই, ধূলিকণা নাই। তাহলে চাঁদে বিক্ষেপণ হবে না? হবে না? চাঁদে বিক্ষেপণ হবে না? চাঁদের আকাশকে নীল কোনো রঙেই দেখাবে না, বিক্ষেপণই হয় না। তাই চাঁদের আকাশকে কালো দেখায়। বুঝতে পেরেছিস? আকাশকে নীল কেন দেখায়? বিক্ষেপণের জন্য। আর বিক্ষেপণ কেন বলছি, একটু পরে প্রশ্ন করবি, একটা ফ্লোতে সব গোলমাল করে দিস। সূর্যের আলো, ঠিক আছে, সেটাকে কি করে শোষণ করে, শোষণ করার পর চারিদিকে ছড়িয়ে দেয়, ঘটনাটাকে বিক্ষেপণ বলে, তাই তো? এইবারে এই ঘটনাটাকে বিক্ষেপণ বলে। এবারে চাঁদের আকাশে তো বায়ুমণ্ডল নাই, তাহলে ধূলিকণা নাই, তাহলে এই বিক্ষেপণটা করবেকটা কে? কেউ করবে নাই, চাঁদের আকাশে বিক্ষেপণ হয় না, তাই কোনো আলো ছড়ায় না, কালো দেখতে পাই। বল এবারে প্রশ্ন বল। কুয়াশার সময় দেখবি সাদা লাইট জ্বালাই যাবি, দেখবি সাদা আলোটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে, দেখেছিস কি? কোনোদিন কুয়াশা যদি গাড়ি চালাস তো বুঝতে পারবি কুয়াশায় না সাদা আলোটাকে চারিদিকে ছড়িয়ে দিই, তার মানে দৃশ্যমান আলোকে কুয়াশা কি করে দেয়? চারিদিকে ছড়িয়ে দিই, বটে কি না? চারিদিকে ছড়িয়ে দিই। এদিকে শোন, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 8000। আর দেখ না, এই সূত্রটা আমরা কোথাও পড়েছি, এই সূত্রটা কোথাও পড়েছি? বলছি কোথায় পড়লি? দেখ, দৃশ্যমান আলোকে চারিদিকে ছড়িয়ে দিই, দৃশ্যমান আলোকে কুয়াশা কি করে? চারিদিকে ছড়িয়ে দিই, কিন্তু লাল আলোর কি বটে? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে ছড়িয়ে পড়াটা কি হবে? কম হবে। তাহলে লাল আলো ব্যবহার করা দরকার কুয়াশাতেও, ঠিক আছে, কিন্তু লাল আর কমলা না ব্যবহার করা হয় না, চোখে সংবেদনশীল নয়। লাল আর কমলা আমাদের চোখে বেশি সংবেদনশীল নয়। বলি কেননা আমাদেরকে রাস্তা দেখতে হবে, রাস্তা। হ্যাঁ, সংবেদনশীল মানে কিরকম? তুইটা লাল রংটা দেখতে পাচ্ছিস, বেগুনি রংটা দেখতে পাচ্ছিস, কিন্তু বেগুনি আলোতে কোনো জিনিসকে দেখতে পাবি না,
এত সহজে ভালো করি। বা লাল লাইটে দেখবি, সেই জন্য লাল লাইট ব্যবহার করা হয় না। লাল লাইটে তুই অন্য জিনিসকে দেখতে পাবি না, ওইটার কথা বলা হচ্ছে, সংবেদনশীল নয়। নাইট বলে তুই পড়িস, নাইট বলে তুই বই পড়তে বসিস, ভালো দেখা যায় বলে এই আলোটা সাদা কেন করা হয়েছে, লালেই করে দিতাম আমি। এ শুন, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে ছড়িয়ে পড়ার কি বটে, কম হবে, তাই তো? কথাটা শুন, লাল আলো চোখে সংবেদনশীল নয় মানে আমরা অন্য জিনিসকেও দেখতে পাই না, চোখে আমরা অন্য জিনিসকেও দেখতে পাই না, সংবেদনশীল নয় মানে। কেননা লাল বা কমলা আলো ওই জন্য ব্যবহার করা হয় না। ঠিক আছে শুন, আমি শুন ঘরে যাই পরে একবার লাল আলোতে শুন ইয়েটা আছে না, লেজার লাইটটা দেখবি, লাল আলোটা আমি দেখাবো একবার, ঠিক আছে? পরিষ্কার বোঝা যায় না জিনিসগুলো। হ্যাঁ তা না ছড়াই লালটা ছড়ানো যায়। দেখ এইটা লয়, এটা দেখ ছড়ে যাচ্ছে বেগুনিটা, ওটাই দেখতে পাচ্ছিস? নীল সরি, ঠিক আছে, এইটা দেখ লালটা ছড়ে যাচ্ছে, দেখ একটু ভালো করে এখানটা গায়ে উঠো কষ্ট করে, কিছু বোঝা যাচ্ছে কি? শুন বেগুনি তো একদম কনফার্ম যে বেগুনি চোখে সংবেদনশীল, বেগুনি দেখা যায় না, নীল দেখা যায়। কোনো বিজ্ঞানী ভুলভাল বুঝায় নাই, ওরা পরিবেশ থেকেই দেখে যে পরিবেশে কেমন বিহেভিয়ার দেখাচ্ছি, সেইটা অনুযায়ী ওরা রুল বানায়, নিয়ে দেখে যে রুলটা ওইটাই ওরা সবাই মানছে কি না, ভেরিফাই করে, নিয়ে পরে দেই, ওরা খেপা লয়। হ্যাঁ, তোরা বুদ্ধিটাকে হাঁটুর নিচে নামাই দিয়েছিস, নিয়ে বিজ্ঞানীকে দোষ দিলে তো আর হবে না। ভালো করে শুন, ভুল করতে না এত দূর এগোইছে, ওটা দেখাচ্ছে যে ধীরে ধীরে কিভাবে মানুষের অভিব্যক্তি হলে পড়ানোর কি দরকার। তুই জানবি কিভাবে যে তোর কি করে তুই ধীরে ধীরে এরকম তৈরি হলি, মানুষ কিভাবে ধীরে ধীরে তৈরি হলেও। কিন্তু যখন কেমিস্ট্রিতে পড়ছি থমসন পুডিং ওটা রাদারফোর্ড তাই থমসন তো কিছু ত্রুটি রয়েছে, ত্রুটি তো আছে, পড়বো কেন আমরা রাদারফোর্ড পড়বো, ডাইরেক্ট পড়বো। কিন্তু তোকে তো বোঝানো হচ্ছে যে কিভাবে একটা বিজ্ঞানী এত বড় পরীক্ষা নিরীক্ষা করে 20 বছর 30 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে একটা কিছু বলেছে, এবারে ও ভুল, ভালো করে শুন, ও ভুল প্রমাণ করার জন্যই না আরেকজন মানুষ এত মানে উঠে পড়ে লাগিয়েছে যে ওকে ভুল প্রমাণ করব, মানুষের যেমন স্বভাব হয়। এবার যদি ও না ভুলটা বলতে, কেউ ওটাকে ভুল প্রমাণ করতে যেত না, কেউ তো পরীক্ষা নিরীক্ষা করতে না, কিন্তু ও তো গেছে, ও তো প্রথম বলেছে, ও তো কিছু একটা। আর শুন তখনকার হিসাবে ওদের যেটা মনে হয়েছে সেটা বলেছে। এবার এটা এমন তো নয় পরের দিনে ভুল প্রমাণ হয়ে গেছে, 10-15 বছর, কোনোটা 20 বছর, সেটা পরপর চলেছে। তারপরে যখন আরও পরীক্ষা নিরীক্ষা করতে নতুন জিনিস ইনভেন্ট হয়, তখন এরকম হয়, ভুল প্রমাণ হয়েছে। হ্যাঁ, কিন্তু তোকে তো জানাতে হবে যে কীভাবে তৈরি হলো। যেমন পর্যায় সারণী একদিনে থোড়ি তৈরি হয়েছে, কত বিজ্ঞানীর কত মানে পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক আছে, আর করে ভবিষ্যৎবাণী করে। তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ছড়িয়ে পড়াটা কি হয়, কম হয়। দৃশ্যমান আলোটাকে কুয়াশা ছড়াই দেয়, দৃশ্যমান আলোকে, ঠিক আছে। এবারে আমরা চাই কম ছড়াতে, যেন আমরা রাস্তাটা দেখতে পাই। এবারে কম ছড়াতে মানে একদম কম ছড়াতেও লয়, ঠিক আছে। তো তাহলে দেখ, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই তো, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে ছড়িয়ে পড়াটা কী হবে, কম হবে। তাহলে যেহেতু কম ছড়িয়ে পড়ে, তাহলে আমরা দেখানো দরকার ছিল। কিন্তু লাল আলোটার কমলা আলোটা এগুলো এতটা ভালো চোখে পড়ে না, হলুদটা বেশি চোখে পড়ে। যদি এটা ডাউট হয়, উগুড়াডি ওই স্কুলটার ড্রেসটা দেখে নিবি একবার, দেখবি হলুদ ওই যে একটা হলুদ জার্সি আছে দেখবি, আর একজনকে কমলা জার্সি পরায় আনবি, 5টা দাঁড় করাবি, দেখবি হলুদটা বেশি চোখে পড়ছে, দেখবি। বিজ্ঞানীরা ভুল লয়, মন দিয়ে শুন। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ছড়িয়ে পড়া কম, তাহলে তো লাল ব্যবহার করো, তাহলে তো লাল ব্যবহার করা দরকার। কিন্তু লাল আর কমলা চোখে সংবেদনশীল নয়, ঠিক আছে, মানে অন্য জিনিসকে দেখতে এতটা সাহায্য করে না। সেই জন্য কুয়াশার সময় লাল আর কমলার পরে আছে হলুদ, সেই জন্য হলুদ আলোকে ব্যবহার করা হয়। আরেকবার, হ্যাঁ, কুয়াশার সময়, শুধু কুয়াশার সময়,
ব্যবহার করা হয়, আমি বলছি না যে ব্যবহার করা হয় না, কিন্তু কুয়াশার সময় সাদা বাদ দিয়ে হলুদ আলো ব্যবহার করা ভালো, লাল আলো বাদ দিয়ে হলুদ আলো ব্যবহার করা ভালো। কুয়াশার সময় কোন আলো ব্যবহার করা দরকার? হলুদ আলো দরকার। কেননা দেখ, যদি আমরা লাল ব্যবহার করি, লাল আর কমলা চোখে সংবেদনশীল নয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এইটা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে এইটা কী হবে? কম হবে। তাহলে লাল আর কমলা দরকার ছিল, কিন্তু ওগুলো সংবেদনশীল নয়, কিন্তু তারপর দেখছি হলুদটা দেখছি সংবেদনশীল বটে, তাই হলুদটা ব্যবহার করি। সাদার লোকও ছড়াই দিই, বললাম না, দৃশ্যমান আলোকে পুরোপুরি ছড়াই দিই। দেখ, হ্যাঁ দেখ, এটা পড়ে দেবার, দেখ একবার ছায়া বই থেকে। দিনের বেলা চাঁদকে, সকালবেলায় চাঁদকে কেমন দেখায়? সাদা দেখায়। আর রাত্রে বেলায় চাঁদকে কেমন দেখায়? আমি বললাম কি একবার দেখাবে কি নাই? এই শুন, কখন সাদা দেখায় বল, কখন সাদা দেখায় বল? রাত্রিবেলায় সাদা দেখায়, ঠিক আছে। এই শুন, আমার ব্যাখ্যাটা শুন, তোদের যেটা মত আর সেটা বলবি পরে, আগে আমাকে বলতে দে, ঠিক আছে? দিনের বেলায় চাঁদকে কেমন দেখায়? চন্দ্রবিন্দু, বুঝলে? দিনের বেলায় চাঁদকে সাদা দেখায় আর রাত্রের বেলায় হলুদ দেখায়, তাই তো? কারণটা শুন। দিনের বেলায় আকাশকে কি রঙের দেখায় রে? আকাশ নীল দেখায়। দিনের বেলায় আকাশ কি থাকে? নীল থাকে। আর দেখ, চাঁদের থেকে যে আলোটা আসে আসলে হলুদ আসে, কেননা হলুদ আলোটা বেশি সংবেদনশীল। একটু আগে বললাম যে কুয়াশা ভেদির সময়ও কোন আলোটা ব্যবহার করা হয়? হলুদটা সংবেদনশীল বটে, কুয়াশা ভেদির সময়ও দেখানো হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া দরকার হলুদ, দেখতে পাওয়া দরকার কি? হলুদ, কেননা চোখে সংবেদনশীল। কিন্তু আকাশটা কি রঙের? তাহলে হলুদ আর নীল মিশি পরে কি রঙের হয়ে যাবে? মনে পড়ছে? পরিপূরক বর্ণ। হলুদ আর নীল কি বটে? পরস্পরের পরিপূরক বর্ণ। তাহলে চাঁদকে দিনের বেলায় সাদা দেখানো দরকার না রাত্রের বেলায় দরকার? দিনের বেলায়। ও সরি, আমি কোনটা টেনে দিয়েছি না, এটা কেন টানলাম বলতো? হলুদ রংটা তো, কেন হলুদ রংটা ওই জন্য টানলাম। এইটা হলুদ দেখানো দরকার, হলুদটা চোখে সংবেদনশীল, এতক্ষণ ধরে বুঝাইলাম। পরিপূরক বর্ণ পড়াইনি? রাতের বেলা আকাশকে নীল দেখায়, রাতের বেলা আকাশকে নীল দেখায়, ওইটু তখন নীল আর হলুদ মিলে সাদা হয়ে যায়। রাতের বেলা থেকে টানি নেই, হলুদ রংটা থেকে টানিছিলাম, যে হলুদ আর নীলে পরিপূরক বর্ণ। ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ প্লিজ ক্ষমা করে দাও। কথাটা শুন, দেখানো দরকার হলুদ, দুবেলায় কি দেখানো দরকার? হলুদ দেখানো দরকার। হলুদ চোখে সংবেদনশীল, কিন্তু দিনের বেলাতে আকাশটা কি থাকে? নীল থাকে। হলুদ দেখানো দরকার ছিল, কিন্তু হলুদ আর দিনের বেলায় আকাশটা থাকে নীল, এই দুটোই যুক্ত হয়ে পরে কি দেখায়? সাদা দেখায়। তাহলে দিনের বেলায় ওই জন্য সাদা দেখায়, হলুদ দেখায় না। চাঁদকে দিনের বেলায় কি দেখায়? সাদা না হলুদ? সাদা দেখায়। কেন দেখায় বুঝতে পারছিস? হলুদটা চোখে সংবেদনশীল, তাহলে হলুদ দেখানো দরকার ছিল, কিন্তু আকাশ হয়েই তো আসবে রংটা, আকাশটা নীল। তাহলে হলুদ আর নীল কি বটে? পরস্পরের পরিপূরক বর্ণ। তাহলে সেই জন্য আমরা দিনের বেলায় কি দেখতে পাই? সাদা দেখতে পাই। কিন্তু পরের প্রশ্ন শুন, রাত্রিবেলায় তাহলে আমরা হলুদ কেন দেখতে পাই? রাত্রিবেলাতে আকাশ কি নীল রঙের থাকে আদৌ? রাত্রিবেলায় নীল থাকে না। তাহলে হলুদটাই থাকে শুধু। তাহলে হলুদটা এসছে কেন? পরিপূরক বর্ণ, নীল তো নাই, তাহলে হলুদেই তো দেখতে পাবো। দিনের বেলায় বা রাত্রির বেলায় দেখানো কি দরকার? দুবেলায় দেখানো দরকার ছিল হলুদ রঙের। কারণ কি? হলুদটা হচ্ছে সংবেদনশীল। দুবেলায় কি দেখানো দরকার ছিল? হলুদ, কেননা হলুদটা সংবেদনশীল। কিন্তু দিনের বেলাতে হলুদ দেখায় না, কি দেখায়? কেন? দিনের বেলায় আকাশটা নীল থাকে, আর নীল আর হলুদ পরস্পরের পরিপূরক বর্ণ, সেই জন্য কি হয়ে যায়? তাহলে দিনের বেলায় সাদা হয়ে যায়, কিন্তু রাত্রের বেলায় হলুদই থাকে। কেন? রাত্রের বেলায় নীল থাকে না তো, নীল আর হলুদে মিশলে সাদা হবে। বুঝতে পারিস?